রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিস্টেন্স মোডে হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো সেমিস্টার 1-এ, বিশেষ করে 2025 সালে যারা ফাইনাল এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছো, তাদের নিয়ে আজকে চলে এসেছি আমার এই সাজেশন, যেটি মূলত সিসি 1.4 পেপারের সাজেশন, যেটিকে আমি শর্টকাট সাজেশন বলতে চাই। তার কারণ এখানে 4টে ইউনিট থেকে মাত্র কয়েকটা প্রশ্ন শেয়ার করব, যেটি দেখলে পরে তোমরা ফাইনাল এক্সামিনেশনের প্রিপারেশনটাকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবে। তবে বলে রাখবো, ফাইনাল এক্সামিনেশনের কয়েকটা দিন আগে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশনও শেয়ার করব। সো আজকের দেওয়া এই শর্টকাট সাজেশন এবং ফাইনাল এক্সামিনেশনের আগে দেওয়া যে লাস্ট মিনিট সাজেশন, এই দুটোকে কম্বাইন করে তোমরা স্টাডি করলে ডেফিনেটলি ফাইনাল এক্সামিনেশনে তোমরা সবটাই জানা পাবে এবং উপকৃত হবে, ভালো রেজাল্ট করতে তোমরা সক্ষম হবে। সময় অপচয় একেবারে না করে চলে আসছি সিসি 1.4 পেপারের, যেটা কিনা আমাদের কাছে হিস্টোরিওগ্রাফি পেপার নামে পরিচিত, তার সাজেশনটা আমি রাখতে চলেছি। ইউনিট 1-এর ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন রিগার্ডিং দ্য নেচার অফ হিস্ট্রি। ইতিহাসের প্রকৃতি সংক্রান্ত যে বিভিন্ন ব্যাখ্যাগুলো রয়েছে তার উপর একটা নিবন্ধ লেখো। প্রশ্নটা শুনেই তুমি বুঝতে পারছো এই প্রশ্নগুলো অন্য আর 5টা পেপারের মতো প্রশ্ন নয়, একটু অন্যরকম, যারা হাটকে। তো ইতিহাসের প্রকৃতি সেটা আবার কেমন বিষয়? দেখবে কিছু ঐতিহাসিক বলেছেন যে ইতিহাস কিন্তু আর কিছুই নয়, ইতিহাস হচ্ছে একটা বিজ্ঞান। এখানে মনে করিয়ে দিব, একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন জে.বি. বিউরি, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, হিস্ট্রি ইজ আ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞান, এতটুকু বেশিও নয় এতটুকু কমও নয়। যদিও পরবর্তীকালে কিছু গবেষক বলেছেন যে না না, ইতিহাস বিজ্ঞান হবে কি করে, ইতিহাস হচ্ছে কলাবিদ্যার একটা অংশ, তাকে এক্স্যাক্ট বিজ্ঞান বলা যায় না, বলা যুক্তিযুক্ত হবে না। আবার পরবর্তীকালে এক ধরনের ব্যাখ্যায় বলা হয়েছে ইতিহাসকে পুরোপুরি বিজ্ঞান বলা যায় না, আবার ইতিহাসকে একেবারে নিছক একটা কলাবিদ্যা বলেও চিহ্নিত করা যায় না। সেখানে বলা হচ্ছে হিস্ট্রি ট্রিট অ্যাজ আ সোশ্যাল সায়েন্স, ইতিহাস হচ্ছে সমাজ বিজ্ঞান। এইভাবে ভিন্ন ভিন্ন সময়ে ইতিহাসের প্রকৃতি নিয়ে ভিন্ন ভিন্ন আর্গুমেন্ট এসছে, বিভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন এসছে। তো তোমারই আনসারের মধ্যে সেই বহুমুখী ইন্টারপ্রিটেশন, সেই ভিন্ন ভিন্ন যে ব্যাখ্যা, যেটা কিনা ইতিহাসের চরিত্র, ইতিহাসের প্রকৃতিকে কেন্দ্র করে রয়েছে, সেটাই আনসারের মধ্যে রাখতে হবে এবং সুন্দর করে একটা কনক্লুশন করবে, যাতে করে তোমার রেজাল্টটা ঠিকঠাক হয়। ইউনিট 1-এর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ হিস্টোরিসিজম, আর তার পার্ট কোশ্চেন আছে, ওয়াই ডিড দ্য ডিবেট অন হিস্টোরিসিজম বিকাম পাওয়ারফুল আফটার 20th সেঞ্চুরি। দেখো হিস্টোরিসিজম কি এবং এই হিস্টোরিসিজম 20th সেঞ্চুরির পরবর্তীকালে কেন হিস্টোরিসিজম সংক্রান্ত বিতর্কটা আরও জনপ্রিয় হলো। একদম আক্ষরিক অর্থ যদি বলি, হিস্টোরিসিজম আর কিছুই নয়, ইতিহাসবাদ। এখন সেটাও একটু কঠিন বাংলা হয়ে গেল যে ইতিহাসবাদ ব্যাপারটা কি। আরেকটু সহজ করে বললে ব্যাপারটা হচ্ছে, হিস্টোরিসিজম বলতে ঘটনাগুলোর অস্তিত্ব ব্যাখ্যা করার একটি পদ্ধতিকে বোঝায়। যে কোনো ঐতিহাসিক ঘটনা, যে কোনো বিষয়কে যখন আমরা ব্যাখ্যা করি না, তার অনেকগুলো মেথড থাকে, পদ্ধতি থাকে। যেমন আমরা অনেকেই জানি, ক্লাসরুমে টিচাররা পড়ান যে ইনডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ব্যাখ্যা করার, বোঝানোর, বিশ্লেষণের অনেক পদ্ধতি আছে। এত শক্ত ইংরাজি বলতে যাই না, খুব সহজ বাংলাই বলি। ধরো একজন স্যার বা ম্যাডাম ক্লাসে এসছেন, তিনি বোঝাতে এসছেন যে রাষ্ট্র নিয়ে আজকের আমি আলোচনা করব। সো রাষ্ট্র ব্যাপারটা কি প্রথমে ব্যাখ্যা করলেন এবং তারপর তিনি একটা এক্সাম্পল দিলেন এবং দিয়ে বললেন যে দেখো এই ভারত, এটি হচ্ছে একটা রাষ্ট্রের উদাহরণ। তাহলে প্রথমে ব্যাখ্যা বা সংজ্ঞা দিলেন, তারপরে একটা এক্সাম্পল দিলেন, যাতে স্টুডেন্ট সেটা ট্রেস করতে পারে, বুঝতে পারে। আবার কিছু টিচার আছেন, তারা যেটা পড়াতে এসছেন সেইটার প্রথমে এক্সাম্পল দিয়ে দেন, উদাহরণটা প্রথমেই দিয়ে দেন এবং পরে সেই সংক্রান্ত যে আনুষঙ্গিক ব্যাখ্যা, সংজ্ঞা ইত্যাদি বিশ্লেষণ করেন, যাতে স্টুডেন্টরা খুব সহজে ওই এক্সাম্পলটা ধরে সেটা বুঝে উঠতে পারে, বুঝতে পারে। সো এই যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার যে পদ্ধতি, এটা ইতিহাসের ক্ষেত্রে আমরা ওই যে হিস্টোরিসিজম হিসাবে খুব সহজভাবে বুঝতে পারি। যদিও আমি এক্স্যাক্টলি বলছি হিস্টোরিসিজম ব্যাপারটা কি, এটা কিন্তু বিশ্লেষণ করতে গেলে 1 ঘন্টার ক্লাস লেগে যাবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পুঙ্খানুভাবে বুঝে ওঠার ক্ষেত্রে। আর আরেকটা এখানে পার্ট আছে, যেটা যে তোমাদের একটু আগে বললাম, হোয়াই ডিড দ্য ডিবেট অন হিস্টোরিসিজম বিকাম পাওয়ারফুল
আফটার 20th সেঞ্চুরি। বিংশ শতকের পরবর্তীকালে কিন্তু এই বিতর্কটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সেগুলো ছোট্ট করে তোমার আনসারের এই সেকেন্ড পার্টের মধ্যে রাখতে হবে। সো ফার্স্ট ইউনিট থেকে দুটো প্রশ্ন রাখলাম, খুব ভালো করে দেখে নিও। চলে আসবো ইউনিট 2তে। তার যে ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো ডিসকাস দ্য কানেকশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্ক কী, সহজ বাংলায় বললে। দেখবে যখন আমরা এই পেপারের মধ্যে এই অধ্যায়টা পড়ছিলাম, সেখানে কিন্তু কোনো একটা বছর এমন প্রশ্ন এসছে ডিসকাস দ্য কানেকশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, কোনো এক বছর দিয়েছে ডিসকাস দ্য কানেকশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, কোনো একটা বছর দিয়েছে ডিসকাস দ্য কানেকশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স। মানে বুঝতেই পারছো, যদিও আমি ইম্পর্টেন্ট আকারে বলছি এটা যে ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্কটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারে বারে দেখেছি ইউনিভার্সিটি কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে বারবার টোনটা বদলে দেয়। কোনো কোনো বছর দিয়েছি ইতিহাসের সঙ্গে বিভিন্ন সাবজেক্টের সম্পর্ক আলোচনা করো একটা প্রশ্নের মধ্যে, আবার কখনো আলাদা আলাদা সাবজেক্টকে টেনে এনেছে যে ইতিহাসের সঙ্গে সম্পর্ক আলোচনা করো, ব্যাখ্যা করো। সো এই প্রশ্নটার ক্ষেত্রে আমি একমাত্র বলছি তোমরা কিন্তু একটু ডেপথে পড়াশোনা করবে, যেটা বলেছি সেটা তো পড়বেই, তার থেকে একটু ছাড়িয়ে অন্যান্য সাবজেক্টের সম্পর্কটা একটু হলেও চোখ বুলিয়ে রাখবে, সেটা ডেফিনেটলি তোমরা কিন্তু উপকৃত হবে ফাইনাল এক্সামিনেশনে। ইউনিট 2 দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো ডিসকাস দ্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ থুকিডিডিস অ্যাজ এ হিস্টোরিয়ান। ঐতিহাসিক হিসাবে থুকিডিডিসের বিশেষত্ব, তার উপর একটা নিবন্ধ লেখো। দেখো, থুকিডিডিস এই নামটা শুনলেই প্রথমেই আমাদের যে বিষয়টা মনে আসেন, ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি লিখেছিলেন হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার। এক খণ্ড নয়, দু খণ্ড নয়, 8টা ভলিউমে তিনি লিখেছিলেন এই বইটা। ইনি হচ্ছে সেই ব্যক্তি যাকে কিন্তু আমরা অ্যানশিয়েন্ট গ্রিসের অন্যতম সেরা ঐতিহাসিক বলে জানি। প্রত্যেকে আমরা হেরোডোটাসের নাম তো সবাই শুনেছি, কিন্তু প্রায় সমগোত্রীয়, প্রায় সমগুণ সম্পন্ন ঐতিহাসিক ছিলেন কিন্তু এই থুকিডিডিস। তার মধ্যে 1001টা গুণ ছিল। এবারে স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন হবে, স্যার স্পেশালিটি কী ছিল? ইয়েস, স্পেশালিটি ছিল তার একটা পরিচয়, তিনি একজন ঐতিহাসিক, এটাই আমরা ম্যাক্সিমাম জন জানি, বাট আমরা অনেকেই জানি না তিনি কিন্তু একজন যোদ্ধাও ছিলেন, এবং তিনি কিন্তু এই পেলোপনেশিয়ান ওয়ারে তিনি অংশগ্রহণও করেছিলেন, যুদ্ধটাকে সামনে থেকে দেখেছিলেন। সুতরাং তার অনুভূতি, তার উপলব্ধি, তার লেখার যে ধরন, ভঙ্গিমা, যে ইনফরমেশান, যে তথ্যগুলো দেবে, নিশ্চয়ই স্পেশাল তো হবেই। আরও অনেকগুলো তার স্পেশালিটি ছিল, যেমন অনেকে বলেন যে তিনি বিজ্ঞানভিত্তিক যে ইতিহাস চর্চার ক্ষেত্রে তিনি কিন্তু একটা স্পেশালিটি, একটা বিশেষত্ব দাবি করতে পারেন। আরও অনেকগুলো স্পেশালিটি বললে শেষ করা যাবে না এই ছোট্ট সময়ের মধ্যে। তাই থুকিডিডিস অ্যাজ এ হিস্টোরিয়ান এবং তার যে বিশেষত্ব, তার যে স্পেশালিটি, এই আনসারটার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আনসারের মধ্যে তুলে ধরতে চেষ্টা করবে। সো ইউনিট 2 থেকে এই দুটো প্রশ্ন রাখলাম। এখন চলে আসবে ইউনিট 3, সেখানেও আমি দুটো প্রশ্ন শেয়ার করব। প্রথম যে প্রশ্ন, রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য মুঘল হিস্টোরিওগ্রাফি। দেখো, মুঘল যুগের ইতিহাস চর্চা। মুঘল যুগ আমরা প্রত্যেকে জানি মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময়কাল, যেখানে একের পর এক বিখ্যাত বিখ্যাত মুঘল শাসকদের রাজত্বকাল দেখেছে। কিন্তু মুঘল যুগে আমরা হয়তো অনেকে জানি না, খুব বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিকদেরও কিন্তু আবির্ভাব ঘটেছিল, যেমন আবুল ফজল, যেমন আব্দুল হামিদ লাহোরি। এরা সেই সময়ে কি কঠোর অধ্যবসায় করে ইতিহাস লিখেছেন। আবুল ফজলের দুটো বিখ্যাত গ্রন্থের নাম তোমরা জানো, আইনি আকবরিয়ান আকবরনামা। আব্দুল হামিদ লাহোরির বিখ্যাত বই তোমরা জানো, বাদশাহনামা। এইসব বইগুলোতে ভুরি ভুরি ইতিহাসের তথ্য আছে। শুধু ইতিহাসের তথ্য দিয়ে তারা শেষ করেনি, ইতিহাস কিভাবে লিখতে হবে, একজন ঐতিহাসিক যখন ইতিহাস লিখবেন তিনি কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন, সেই সব আনুষঙ্গিক বিষয়গুলো তারা লিখে গেছেন, যেটাকে অ্যাজ এ হোল আমরা মুঘল হিস্টোরিওগ্রাফি বলে আমাদের এই আনসারের মধ্যে কিন্তু তুলে ধরতে হবে। খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখে রেখো। ইউনিট 3 পরের যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট সেটি হলো হোয়াট ইজ পজিটিভিজম, আর এর পার্ট কোয়েশ্চেন দেয় হাউ ডিড দ্য ইনফ্লুয়েন্স, সরি আই এম এক্সট্রিমলি সরি টু সে, এটাকে আরেকবার আমি তোমাদের সামনে রিপিট করব। হোয়াট ইজ পজিটিভিজম, অ্যান্ড এর পার্ট কোয়েশ্চেন যেটা আছে হাউ ডিড ইট ইনফ্লুয়েন্স হিস্টোরিওগ্রাফি ইন দ্য 19th সেঞ্চুরি। ঊনবিংশ শতকে এই যে পজিটিভিজম
সেই ব্যাপারটা সেটা ইতিহাস চর্চার ক্ষেত্রে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রথমেই তো আমাদের জানতে হবে পজিটিভিজম ব্যাপারটা কী। ইতিহাস যারা গবেষণা করে, ইতিহাস যারা চর্চা, ইতিহাস চিন্তনের মধ্যে যারা থাকেন, তারা এই শব্দটার সঙ্গে ভীষণ পরিচিত, কিন্তু ইতিহাসের ছাত্রছাত্রীরা হয়তো একটু খটোমটো বলে মনে হবে। দেখো, এটার খুব ভালো বাংলা কতটা গ্রহণযোগ্য সেটা আমি জানি না, অনেক বিতর্কিত হতে পারে, বাট একটা সহজভাবে বলতে পারো দৃষ্টবাদী ইতিহাস চর্চা। দৃষ্টবাদী ইতিহাস চর্চা, এটাও আর একটা কঠিন বাংলা হয়ে গেল। একটু সহজ সরলভাবে বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যারা ইতিহাসকে প্রত্যক্ষ করতে চান বা ইতিহাস বিশ্লেষণ করতে চান বা ইতিহাস বুঝতে চান, ইতিহাস লিখতে চান, সেই অ্যাসপেক্টটাকেই কিন্তু আমরা পজিটিভিজম বলে চিহ্নিত করতে পারি। আমি কয়েকজনের নাম আমি বলবো। অগাস্ট কোঁতের নাম তোমরা হয়তো শুনে থাকবে, জে.বি. পিউরির নাম হয়তো শুনে থাকবে। তারা কিন্তু এই পজিটিভিজম যে অ্যাসপেক্টে ইতিহাসকে কিন্তু ট্রেস করেছেন বহু ক্ষেত্রে। তো খুব বেশি গম্ভীর ডিসকাশনের মধ্যে যাচ্ছি না, অনেকটা লেন্দি যাতে না হয়ে যায়, স্বল্পের মধ্যে যা যতটুকু বলা সম্ভব, বোঝানো সম্ভব, সেইটুকুই শেয়ার করছি। খুব ভালো করে দেখে নিও পজিটিভিজম সংক্রান্ত এই প্রশ্নটিও। সো ইউনিট 3 থেকেও আমি এই দুটো প্রশ্ন শেয়ার করে রাখলাম। চলে আসবো ইউনিট 4-এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। সো প্রথমে যে প্রশ্নটি আছে, ওয়াই ইজ ভলতেয়ার রিগার্ডেড অ্যাজ এ রিমার্কেবল রিপ্রেজেন্টেটিভ অফ হিজ টাইম? ভলতেয়ার নামটা একেবারে শোনা শোনা লাগছে। অনেকের কাছে মনে হবে আরে বাবা, ভলতেয়ার তো ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ছিলেন, বা ইউরোপের একজন বিখ্যাত প্রাবন্ধিক ছিলেন, বা তিনি একজন অসাধারণ লেখক ছিলেন, বক্তা ছিলেন। আপনার অনেকগুলো পরিচয় ডেফিনেটলি, কিন্তু আজকের আমরা নতুন করে জানবো যে ঐতিহাসিক সেন্স দিয়ে তিনি যে প্রবন্ধগুলো লিখেছিলেন, তার জন্য অনেকে তাকে বলেছেন যে তিনি সে যুগের অন্যতম সেরা ঐতিহাসিকও বটে। দেখো, তার লেখালেখির মধ্যে ফ্রান্সের সমাজের যে ড্রব্যাকসগুলো ছিল, যে সীমাবদ্ধতাগুলো ছিল, তিনি এত সুন্দর ঐতিহাসিক আঙ্গিকে তুলে ধরেছে যেটা ভাবা যায় না। আবার সংস্কারের বিভিন্ন রাস্তাও তিনি দেখিয়েছেন ইতিহাসের পথ ধরে। সুতরাং একটা আউটস্ট্যান্ডিং তার থট, একজন ইতিহাসবিদ হিসাবে এই অসাধারণ প্রতিভার সাক্ষ্য যেটা ভাবাই যায় না। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যত গভীরে আনসারটা তৈরি করবে, তুমি বুঝতে পারবে তার স্পেশালিটি, তার বিশেষত্ব, তার অবদানের বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে তোমার লেখার মধ্যে দিয়ে। এবং আর একটি মাত্র প্রশ্ন বলে তোমাদের শেষ করবো, সেটা ইউনিট 4-এর শেষ প্রশ্ন, ক্রিটিক্যালি ডিসকাস ভিকোজ আইডিয়া অফ হিস্ট্রি। ছোট্ট করে ভিকোজ আইডিয়া মানে ভিকোর যে ইতিহাস সম্পর্কিত ধ্যান ধারণা। আমি বলে রাখি, অনেকেই হয়তো সিলেবাসে ছোট্ট করে ভিকো নামটা পাবে, কিন্তু আমি একটু বলে রাখতে চাইবো যাতে করে তোমাদের কখনো প্রশ্ন ঘুরিয়ে দিলে সুবিধা হয়। এই ভিকো কিন্তু ইটালির একজন বিখ্যাত ঐতিহাসিক, এবং যার পুরো নাম হচ্ছে গিয়ান বাতিস্তা ভিকো। তিনি একজন অসম্ভব ভালো ঐতিহাসিক লেখক এবং একজন শিক্ষক বলতে পারা যায়, যিনি কিনা ভবিষ্যৎ প্রজন্মে যারা গবেষণা করবেন ইতিহাস নিয়ে, তারা কীভাবে ভঙ্গিমায় সেই গবেষণা কার্য এগিয়ে নিয়ে যাবেন তার একটা রুট ম্যাপ তিনি দিয়ে গিয়েছিলেন। ইতিহাস তিনি কিভাবে ভাবছেন, একজন ঐতিহাসিকের কি কি ভাবনা চিন্তা করা উচিত, কিভাবে অতীত ঘেঁটে সেখান থেকে ইতিহাসের নির্যাস তুলে আনতে হয়, কতটুকু নেব কতটুকু ছেড়ে দেব, সবটাই কিন্তু তিনি একটা খুব সুন্দর একটা গাইডলাইন্স দিয়ে গেছিলেন। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে তোমরা। ভিকো বলেছিলেন যে যখন একজন গবেষক তিনি গবেষণা করতে যাচ্ছেন, শুরু করতে চলেছেন, প্রথমেই তার করণীয় কি, তার ব্রেনটাকে, তার মস্তিষ্কটাকে টোটালি এমটি রাখতে হবে। অর্থাৎ ধরো আমি ব্রিটিশ শাসনাধীন ভারতের ব্রিটিশদের কর্মকাণ্ড নিয়ে রিসার্চ করতে যাচ্ছি, গবেষণা করতে যাচ্ছি। এখন প্রথম থেকেই এই যে রিসার্চ করতে যাচ্ছি, আমার ব্রেনের মধ্যে যদি এই বিষয়টা ঢুকে থাকে যে ব্রিটিশরা ভীষণ খারাপ ছিল, যা কাজ করেছিল সব খারাপ করেছিল, তাদের কোনো কাজই ভালো ছিল না, এই বদ্ধমূল ধারণা যদি ব্রেনের মধ্যে বসিয়ে আমি এই রিসার্চ ওয়ার্কে লাভি, আমার লেখার মধ্যে ওই ব্যাপারটাই বারবার রিফ্লেক্টেড হবে, যেটা আমার আগে থেকে মাথার মধ্যে বসে আছে। তিনি বলছেন এমনটা করলে হবে না। তুমি যখন যে বিষয়ে রিসার্চ করতে যাচ্ছ সেই সংক্রান্ত প্রিভিয়াস কিছু ধারণা থাকতেই পারে, কিন্তু কোনো কিছু যেন কংক্রিট মোডে না থাকে, অ্যাবসলিউট মোডে যেন না থাকে, অ্যাবসলিউট ট্রুথ হিসাবে যেন মাথার মধ্যে গেঁথে না থাকে। ঠিক আছে, আমি ব্রিটিশ শাসনাধীন ভারতে তাদের যে কর্মকাণ্ড সম্পর্কে গবেষণা করতে যাচ্ছি, ভালো মন্দ হোয়াট এভার ইট ইজ, আমি ফ্যাক্টসগুলো নেব এবং সেটাকে অ্যানালিসিস করব, করে তারপরে যদি দেখি ভালোর সংখ্যা বেশি তো আমি ভালো বলবো, খারাপের সংখ্যা বেশি তো আমি খারাপ বলবো। খুব সুন্দর, কিন্তু আরও অনেকগুলো তার গাইডেন্স আছে, বাট সময়ের অভাবে বারবার আমি একটু
তাড়াতাড়ি শেষ করতে চাইছি। তো একজন ইটালীয় ঐতিহাসিক হিসাবে গিয়ান বাতিস্তা ভিকো বা ভিকোর যে ইতিহাস সম্পর্কিত আইডিয়া বা চিন্তা চেতনা সেটা কিন্তু আলোচনা করতে হবে আনসারের মধ্যে। আর খুব বেশি দীর্ঘায়িত না করে আমি আমার 1.4 পেপার সিসি 1.4 পেপারের যে ফাইনাল সাজেশন 2025-এর জন্য, যেটাকে শর্টকাট সাজেশন আগেই বলেছি, এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।